প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছেন বিনয় বেঙ্গল স্টোরি। শুরু করছি লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কলমে চারুহাসিনীর দেওয়াল সিন্ধুক। চারুহাসিনীর মৃত্যুর পর মহা ফাঁপড়ে পড়ে গেছে তাঁর 3 ছেলে। আজ 15 দিন হলো মারা গেছেন চারুহাসিনী। তার সাধ্য শান্তি পারলৌকিক ক্রিয়াকর্ম চোকা পর্যন্ত কোনো ঝঞ্ঝাট ছিল না। তারপরই দেখা দিয়েছে সমস্যাটা। চারুহাসিনীর দেওয়াল সিন্দুকটি কিছুতেই খোলা যাচ্ছে না। চারুহাসিনীর সিন্দুকের অন্দরমহলটি অতি মূল্যবান। তার ছেলে, বউ, নাতি নাতনিরা তো বটেই, লতায় পাতায় আত্মীয় থেকে শুরু করে এই মায়াপুর গ্রামের বাচ্চা বুড়োরা পর্যন্ত জানে ওই সিন্ধুকেই সর্বস্ব লুকিয়ে রাখতেন চারুহাসিনী। এই সর্বস্বর পরিমাণ নেহাত কম নয়। জমি বাড়ির দলিল তো আছেই, সঙ্গে সোনাদানা টাকা পয়সা কি আর নেই কিছু? চারুহাসিনীর ছেলেদের বিশ্বাস, সিন্ধুক খুললে মাথা পিছু লাখ 2 লাখ তো জুটবেই, বেশিও হতে পারে। নিজের নিজের ভাগ গুছিয়ে নিয়ে সবাইকে এবার ফিরতে হবে না নিজের জায়গায়। হ্যাঁ, নিজের জায়গা। মায়াপুর বাড়ি বটে, তবে চারুহাসিনীর কোনো ছেলেই আর এখানে থাকে না। সত্যি বলতে কি, তারা বছরান্তে এ গ্রামের ছায়াও আর মারাই কিনা সন্দেহ। তারা সব শহরে মানুষ, কাজের লোক। অজগায়ে পড়ে থাকা বুড়ি মাকে দেখতে আসার তাদের সময় কোথায়? বড়জোর বিজয়ার পর ছুটতে ছুটতে এলো। প্রণামটি সেরে রাত পোয়াতে না পোয়াতেই আবার যে যার মতো ফিরে গেল। ব্যাস, মার সাথে সম্পর্ক শেষ। নাতি নাতনিরাও সব শহুরে, ছেলে মেয়ে। গ্রামে এসে তাদেরও একদিনের তরে মন টেকে না। এবার অবশ্য সকলকেই আসতে হয়েছে, থাকতেও হয়েছে দায়ে পড়ে। মার মৃত্যু বলে কথা, এসেই চলে গেলে 5 জনকে দেখিয়ে মার জন্য চোখের জল না ফেললে, ঘটা করে শ্রাদ্ধ শান্তি না করলে লোক নিন্দে করবে না? এখন মানে মানে আখের গুছিয়ে ফিরতে পারলে সকলেরই সব দিক থেকে মঙ্গল। শুধু এই সিন্দুক খোলার সমস্যাটাই এমন এক ফ্যাসাদে ফেলে দিল। দেওয়ালে গাঁথা সিন্দুকটা আছে দোতলার বড় ঘরে। মায়াপুরেরই এক নামী কর্মকার বলরামকে দিয়ে এটা বানিয়েছিলেন চারুহাসিনীর শ্বশুর মশাইয়ের বাবা, অনেক কাল আগে, যখন এই বাড়ি তৈরি হয়েছিল সেই সময়ে। সিন্দুকটা আকারে তেমন প্রকাণ্ড নয়, দৈর্ঘ্য প্রস্থে কোনো দিকই ফুট 2 বেশি হবে না, তবে জিনিস হিসেবে ভারী মজবুত। মোটা লোহার বডি, চওড়া পেতলের হাতল, তার পাশে এক ইয়া পেতলের চাকা। সিন্দুক খোলা বন্ধ করার পদ্ধতিটাও ভারী বিটকেল। 10-10খানা চাবি আছে সিন্ধুকের, প্রত্যেকটি চাবিতে আলাদা আলাদা নম্বর, 0 থেকে 9। ইচ্ছে করলে 10টা চাবি দিয়েও সিন্দুক খোলা বন্ধ করা যায়, আবার চাইলে একটা চাবি দিয়েও। অনেকটা আজকালকার কম্বিনেশন লক সিস্টেমের মতো। কায়দাটা আর একটু খোলসা করা যাক। কেউ যদি শুধু 1 নম্বর চাবি ব্যবহার করতে চায়, তবে তাকে 1 নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে 1 পাক ঘোরাতে হবে। 5 নম্বর ব্যবহার করতে চাইলে 5 লেখা চাবি ঢুকিয়ে চাকা ঘোরাতে হবে 5 বার। 0 নম্বর চাবির জন্য চাকা ঘুরবে 10 বার। কেউ যদি একসঙ্গে দুটো চাবি ব্যবহার করতে চায়, ধরা যাক 1 আর 2, তখন 1 নম্বর চাবি আগে ঢুকিয়ে চাকা 1 বার ঘোরাতে হবে। তারপর 2 নম্বর চাবি ঢুকিয়ে চাকা 2 বার। যদি কেউ একসঙ্গে 9টা চাবি ব্যবহার করতে চায়, ধরা যাক 9, 8, 1, 2, 7, 6, 3, 4, 5, তাহলে তাকে প্রথমে 9 নম্বর চাবি ঢুকিয়ে চাকা 9 বার ঘোরাতে হবে। তারপর 8 নম্বর চাবি ঢুকিয়ে চাকা 8 বার। তারপর 1 নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে 1 বার। সেই 5 পর্যন্ত খোলার কৌশল ঠিক উল্টো, অর্থাৎ শুরু করতে হবে 5 নম্বর থেকে, চলবে সেই 9 পর্যন্ত। কেবল চাকা ঘুরবে
উল্টো দিকে, অর্থাৎ কিভাবে সিন্দুকটা বন্ধ করা হয়েছে সেটা জানা না থাকলে কোনোভাবেই সিন্দুক খোলা সম্ভব নয়। এবং এই নিয়েই যত গণ্ডগোল। চারুহাসিনী ঠিক কোন কোন নম্বরের চাবি দিয়ে সিন্দুক বন্ধ করেছেন তা কাকপক্ষীয় জানে না। সারাদিন ধরে চারুহাসিনীর 3 ছেলে, ছেলের বউ আর 5 নাতি নাতনি একটার পর একটা চাবি ঢোকাচ্ছে আর চাকা ঘোরাচ্ছে, কিন্তু সিন্দুকের দরজা অনড়। মাঝখান থেকে চাবি চাকা ঘোরাতে ঘোরাতে সকলেরই পিঠ কাঁধ ব্যথা হয়ে গেল। কেউ বা হট ওয়াটার ব্যাগ চাপছে কাঁধে, কেউ বা নুনের পুলটিস দিয়ে গরম সেঁক দিচ্ছে, কেউ ঘ্যাঁসর ঘ্যাঁসর মলম ঘষে চলেছে। হতাশ হয়ে রাতে ছাদে মিটিংয়ে বসলো সবাই। নিয়ম ভঙ্গের দিন আজ খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ হয়েছিল। পুকুরে জাল ফেলিয়ে ইয়া বড় বড় কাতলা মাছ ধরিয়েছিল এ বাড়ির পুরনো কাজের লোক নীলমাধব। সেই মাছের কালিয়া, সঙ্গে মুড়িঘণ্ট, দাঁতখানি চালের ভাত, নিজেদের ক্ষেতের শাকসবজি, দই মিষ্টি, এলাহি আয়োজন। এত আহারের পরেও কারোর মনে সুখ নেই। বসন্তকাল, মিঠে মিঠে দক্ষিণা বাতাস বইছে, আকাশে সুন্দর চাঁদও উঠেছে একটা, তবু কারোর কিছুই ভালো লাগছে না। সকলেই শুধু ওর মুখের দিকে তাকায় আর ফোঁস ফোঁস দীর্ঘশ্বাস ফেলে। এক সময়ে আর চুপ থাকতে পারল না চারুহাসিনীর বড় ছেলে শ্যামাকান্ত। বর্ধমান স্টেশনের ধারেই বড়সড় এক স্টেশনারি দোকান আছে তার। সে ভারী কি দোকানদারি গলায় বলে উঠল, কিরে, আর কতক্ষণ এভাবে গুমসুম মেরে কাউন্টারে বসে থাকবো? মালপত্র কিভাবে গস্ত করা যায় তার একটা পরামর্শ দে। ছোট ছেলে রমাকান্তর রেলে চাকরি, চিত্তরঞ্জনে পোস্টেড। বিরক্তি ভরা স্বরে সে বলল, আমি তো অনেকক্ষণ শান্টিং করার উপায় বাতলে দিয়েছি, সিগন্যাল ডাউন হয়ে গেছে, এবার সিন্দুকটা ভেঙে ফেলো। রমাকান্তর বউ শ্যামলী হাঁ হাঁ করে উঠল, যাহ, তা কি করে হয়? মাত্র কদিন আগে মা মারা গেছেন, এখনই সিন্দুক ভাঙলে লোকে ছি ছি করবে না? মেজ ছেলে সুধাকান্ত রানীগঞ্জে এক কয়লা খনির ওভারসিয়ার। সে প্রায় সঙ্গে সঙ্গে খেঁকিয়ে উঠেছে, লোকের ছিছি করার কি আছে? খাদান আমাদের, কোদাল বেলচা আমাদের, কিভাবে কয়লা তুলব সে আমরা ঠিক করব। আহা, উত্তেজিত হচ্ছ কেন? সাধুকান্ত স্ত্রী সুমতি স্বামীকে শান্ত করার চেষ্টা করল। আচ্ছা, সেই বলরামের নাতিকে ডেকে আনলে হয় না? সেও তো শুনেছি তালা চাবি বানায়, সে যদি একটা সব খোল চাবি দিয়ে লকটা খুলে দিতে পারে। রমাকান্তর বউ রমলা বলে উঠল, তোমার দেওর সকালেই বলরামের নাতির কাছে গিয়েছিল, সে সাপ বলে দিয়েছে এই সিন্দুক খোলা তার কম্য নয়। শ্যামাকান্ত বলল, কিন্তু সিন্দুকটা কোনো দিনই খোলা যাবে না, এ নিশ্চয়ই মা চাননি। অবশ্যই মা কাউকে না কাউকে কিছু বলে গেছেন। সুমতি বলল, আমরা তো মা মারা যাওয়ার আগে এসেছি, মার তখনও পুরো জ্ঞান ছিল। মার মুখে গঙ্গা জল দিলাম, হরিনাম শোনালাম, কই মা আমাকেও তো কিছু বলে যাননি। রমাকান্ত সন্দিগ্ধ চোখে মেজ বৌদির দিকে তাকালো। বোধ হয় কথাটা বিশ্বাস করল না। তাদের 3 ভাইয়ের পরিবারে পরিবারে এতটুকু সম্ভাদ নেই। নেহাত আজ অবস্থার ফেরে পড়ে সকলে একত্রিত হয়েছে। সে বেশ চিমটি কাটা সুরে বলল, হয়তো মা তোমাকে বলতে চাননি, হয়তো কাজের লোকেদের বলে গেছেন। শ্যামাকান্তর বড় ছেলে রাজা এবার ক্লাস 12-এ উঠেছে। নাকের নিচে তার ঘন গোঁফের রেখা, গলাটাও দিব্যি
হেঁড়ে হেঁড়ে। সে পাশ থেকে ফুট কাটল। ওদের কাছে বলে যাওয়াই তো স্বাভাবিক, ওরাই তো ঠাম্মার সেবা যত্ন করত। সুধাকান্তর মেয়ে টুনটুনি এখন ক্লাস 9-এ। বিনুনি দুলিয়ে বেশ টুকুর টুকুর কথা বলে। সে টুকুস মন্তব্য জুড়ল, রাজাদা ঠিকই বলেছে, নীলমাধব জ্যাঠারাই তো ঠাম্মার আপনজন ছিল। বড়রা সকলেই যেন বেশ অস্বস্তিতে পড়ে গেছে। এ ও মুখ চাওয়াচাই করছে। শ্যামাকান্ত ভার গলায় বলল, বেশ, তাহলে মান খুইয়ে কাজের লোকেদেরই ডাকা যাক। নীলমাধব, কমলমণি, মান্দা ওরাই এসে বলে দিক। এক হাঁকেই তিনজন ছাদে হাজির। কমলমণির বয়স বছর 60। সে এ বাড়িতে রান্নার কাজ করছে বহুকাল। প্রশ্ন শুনে উত্তর দেবে কি হাউমাউ করছে। আমি কিছু বলতে পারবুনি, আমি কিছুটি বলতে পারবুনি। মান্দার বয়স বছর 50। সে ছিল চারুহাসিনীর সর্বক্ষণের সঙ্গী। গিন্নিমার মৃত্যুতে ভারী ভেঙে পড়েছে সে। কাঁদো কাঁদো গলায় বলল, মা কি একটা চিঠির কথা বলেছিলেন বটে, আমার ঠিক মনে নেই। বৃদ্ধ নীলমাধবের উত্তরটাই চমকপ্রদ হলো। সে বলল, মা আমায় বলেছিলেন তোমাদের নাকি সব জানিয়ে দিয়েছেন আমাদের। একসঙ্গে 3 ভাইয়ের গলা ঠিকরে উঠল। বুড়ো হয়ে কি তোর ভীমরতি হয়েছে নাকি? কবে জানিয়েছেন মা? চারুহাসিনীর এই 3 ছেলেকেই কোলে পিঠে করে মানুষ করেছে নীলমাধব, কিন্তু তারা এখন আর একটুও মান্যিগণ্যি করে না, বরং পান থেকে চুন খসলেই বিশ্রীভাবে তেড়ে ওঠে। তবু নীলমাধবের তাদের ওপর রাগ নেই। সে বিনীত গলাতেই বলল, পুজোর পর উনি নাকি তোমাদের সকলকে চিঠি দিয়েছেন, তাতেই নাকি? শ্যামাকান্ত সুধাকান্তর দিকে ঘুরে তাকালো। সুধাকান্ত রমাকান্তর দিকে। রমাকান্ত বলে উঠল, ফের বাজে কথা। সেই চিঠিতে তো সিন্ধুকের কথা কিছু ছিল না, অত্যন্ত আমারটাতেও তো নয়। শ্যামাকান্ত বলল, আমার চিঠিটা তো আমি বর্ধমানে রেখে এসেছি। তোদের কারো চিঠি কি সঙ্গে আছে? একবার দেখা যায়। রমাকান্তর মেয়ে বুলবুলি সুধাকান্তর ছোট ছেলে ঝান্টুর সঙ্গে খুনসুটি করছিল। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, ঠাম্মার চিঠি তো মা ফেলে দিয়েছিল, ওটা এখন আমার কাছে আছে। আমি ঠাম্মার সব চিঠি রেখে দিই। রমা অপ্রতিভ স্বরে বলল, যা, ফেলবো কেন? হয়তো কাজের লোকটা ঝাঁট দিতে গিয়ে। তোর কাছে এখন আছে চিঠিটা? আছে তো, যা নিয়ে আয়। শুধু মুখের কথা খসার অপেক্ষা। বুলবুলি নিমেষে উড়ে গেল নিচে। উড়তে উড়তেই 5 মিনিটের মধ্যে ফিরল, হাতে এক মলিন পোস্টকার্ড। চাঁদের আলোয় চিঠিটা পড়ার চেষ্টা করলো সবাই, পারল না। দোতলা থেকে হেরিকেন আনানো হয়েছে, সেই আলোতে শেষে জোরে জোরে পড়া হলো চিঠি। স্নেহের রমা, আশা করি তুমি, বৌমা এবং বুলবুলি কুশলেই আছো। বিজয়ার পর আসিয়াছিলে, একবেলাও থাকিলে না, মনে বড় দুঃখ পাইয়াছি। যাকগে, কি আর করা। তোমরা তোমাদের সংসার লইয়াই সুখে থাকো। আমার দিন ফুরাইয়া আসিতেছে। শেষ কটা দিন শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করিয়াই কাটাইয়া দেব। নাম জপের অপার মহিমা, ইহাতেই চিত্ত শীতল হয়। আমার মৃত্যুর পর কথাটি স্মরণে রাখিও, আশীর্বাদ নিও। ইতি হতভাগিনী মা। একটুক্ষণ সকলেই চুপ। তারপর সুধাকান্ত বলে উঠল, আশ্চর্য, মা তো এই এক চিঠি আমাকেও লিখেছিলেন। শ্যামলী অস্ফুটে বলল, হ্যাঁ, আমাদের এই চিঠির ভাষাও তো এই একই ছিল। আবহাওয়া গম্ভীর হয়ে গেছে। তারই মধ্যে সুমতি বলে উঠল, কি কাণ্ড, মা কি একটাই চিঠি লিখে ফটোকপি করেছিলেন নাকি?
শ্যামাকান্ত বেজার মুখে বলল, মা তো প্রায় সব সময়ই এই ভাষাতেই চিঠি লিখতেন, এতে সিন্ধুক খোলার কথা কোথায়? সুধাকান্ত কটমট করে নীলমাধবের দিকে তাকালো। কি রে, তুই আমাদের সঙ্গে ফাজলামি করছিলি নাকি? নীলমাধব মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমাকে মা ওই কথাই বলেছিলেন, বিশ্বাস করো। বলেছিলেন ওরা যদি সিন্ধুক খোলার কথা তোলে তাহলে আমার শেষ চিঠির কথা মনে করিয়ে দিস। কথা চালাচালির মধ্যে হঠাৎ রাজা এগিয়ে এলো। ফস করে চিঠিটা নিয়েছে বাবার হাত থেকে, উল্টে পাল্টে দেখল শুকছে। শ্যামলের দিকে এগিয়ে গিয়ে বলল, দেখো তো পেঁয়াজের গন্ধ পাও কি না? শ্যামলী অবাক হয়ে ছেলের দিকে তাকালো, তারপর চিঠিটা শুকতে শুকতে বলল, কই না তো। তাহলে বোধহয় গন্ধ উঠে গেছে বলেই মার হাত থেকে পোস্ট কার্ডটা নিয়ে হ্যারিকেনের মাথায় ধরল রাজা। রামকান্ত হাঁ হাঁ করে উঠল, করছিস কি? চিঠিটা পুড়ে যাবে যে। রাজা বিজ্ঞের মতো হাসল, তোমরা ক্রাইম স্টোরি পড়োনি ছোট কাকা? পেঁয়াজের রস দারুণ ইনভিজিবল ইঙ্কের কাজ করে। নির্ঘাত ওই অদৃশ্য কালি দিয়ে কিছু লিখে গেছে ঠাম্মা, গরমে ধরলেই ফুটে উঠবে। নীলমাধব আমতা আমতা করে বলল, মা, মাকে তো আমি কোনোদিন পেঁয়াজ ছুঁতেও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এখন ম্যাজিক দেখো। সকলেরই চোখ জল। হাঁ, হতশ্মী তাপে পোস্টকার্ড গাঢ় বাদামি হয়ে এলো, কিন্তু লেখার দেখা নাই। রাজার মুখ ক্রমে শুকিয়ে এতটুকু, তাই দেখে ভারী মজা পেয়েছে বুলবুলি। হি হি হাসছে আর বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। ছেলের অপমানে মুখ গোমড়া হয়ে গেল শ্যামলীর। ফস করে কি যেন বলল রমলালকে। সঙ্গে সঙ্গে ঝেঁঝে উঠেছে রমলা। মাঝখান থেকে সুমতি একটা টপ্পনি জুড়ে দিল। অমনি রমাকান্ত রেগে কাঁই। শ্যামাকান্ত যত তাকে বোঝানোর চেষ্টা করে সে তত তেড়ে তেড়ে ওঠে। সুধাকান্তর সঙ্গেও রমাকান্তর লেগে গেল জোর। সেও খুব চেল্লাচ্ছে। তিন ভাইয়ে প্রায় লাঠালাঠি বাঁধার উপক্রম। রাত্রের সভা ছত্রখান হয়ে গেল। তিন ভাইয়ের নিজের নিজের ঘরে শুতে চলে গেছে, কিন্তু কারোর চোখেই ঘুম নেই। উত্তেজনা থিতিয়ে গেছে বটে, তবে চিঠিটা এখনো বন বন করে ঘুরছে মাথায়। মা তাদের সঙ্গে কি খেলাটা খেলে গেছেন কিছুতেই কেউ ধরতে পারছে না। এক সময়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সকলে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আপনা আপনি খুলে গেছে সিন্দুক, ভেতরে থরে থরে সাজানো আছে গয়না। কাক ভোরে হঠাৎ বুলবুলির ঘুম ভেঙে গেল। কোত্থেকে একটা গুনগুন ধ্বনি ভেসে আসছে না। মা বাবা অঘরে ঘুমাচ্ছে। পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে এলো বুলবুলি। সবে হালকা হালকা আলো ফুটেছে, যেন রাত্রিরকে একটু একটু করে মুছে দিচ্ছে আর একটা নতুন সকাল। পিক পিক করে পাখি ডেকে উঠেছে। কি নরম, কি অপরূপ যে লাগছে চারদিক। বারান্দায় এসে শব্দটার উৎস খুঁজে পেল বুলবুলি। আধো আলো, আধো অন্ধকার মাখা বারান্দার এক কোণে বসে কে অমন দুলে দুলে গান গাইছে। নীলমাধব জ্যাঠা না? বুলবুলি পা টিপে টিপে নীলমাধবের কাছে গেল। সেসব মুকুন্দ মুরারি কেশব গোবিন্দ গোপাল বাসুদেব বলে বলে গান গাইছে নীলমাধব। চোখ বন্ধ, হাত জোর করা। বেশিক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারল না বুলবুলি। আলতো ঠেলা দিয়েছে নীলমাধবকে। নীলমাধব চোখ মেলে তাকালো। রমাকান্তর 10 বছরের এক ফুটফুটে মেয়েটাকে ভারী ভালো লাগে নীলমাধবের। মুখখানা যেন চারুহাসিনী বসানো, কথাবার্তা আচার আচরণও চারুহাসিনীর কথা মনে পড়িয়ে দেয়। হাসি হাসি মুখে নীলমাধব বলল, কি গো দিদি, এত ভোরে ভোরে উঠে পড়েছ যে? তোমার গান শুনেই তো ঘুম ভেঙে গেল। বুলবুলি থবড়ে বসল নীলমাধবের পাশে। ওটা কি গান গাইছিলে গো জেঠু?
নীলমাধবের হাসি জড়িয়ে গেল। দূর পাগল, গান কোথায়? ও তো আমি শ্রীহরির নাম জপ করছিলাম। শ্রীহরির নাম জপ? কই, হরি হরি তো করছিলে না? ওরে দিদি, আমি শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করছিলাম। সেটা আবার কি? ও মা, তাও জানো না? শ্রীকৃষ্ণের 108টা নাম আছে। মা বলতেন রোজ ভোরে উঠে ওই 108টা নাম জপ করে নিলে সারাটা দিন বড় ভালো যায়। শুনবে নামগুলো? শ্রীকৃষ্ণ, শ্যাম, কানু, মধুসূদন, মুরলীধর, দর্পহারি, যশোদা দুলাল, পুণ্ডরীকাক্ষ, কালিয়া, শৌরী, গোপী জনবল্লভ, কংসা, অচ্যুত। পুরোটা আর শোনা হয়ে উঠল না বুলবুলির। হঠাৎ মাথার ভেতর বিপ বিপ বাজতে শুরু করেছে। 108, 108। ঠাম্মার চিঠিতে অষ্টোত্তর শতনামের কথা বলা আছে না? নীলমাধবকে স্তম্ভিত করে দিয়ে সহসা বুলবুলি বড় ঘরের দিকে হাঁটে, সোজা চারুহাসিনীর দেওয়াল সিন্ধুকের সামনে। সার সার 10খানা চাবি হাতলে বুলছে। প্রথমে 8 নম্বর চাবিটা নিল বুলবুলি। চাবি গলিয়ে উল্টো দিকে চাকা ঘোরালো 8বার। 0 নম্বর চাবি গলিয়েছে। এবার 10বার উল্টো দিকে চাকা ঘোরালো। তারপর 1 নম্বর চাবি গলিয়ে 1বার। কুট করে একটা শব্দ হলো না? দুরু দুরু বুকে বুলবুলি হাতলটা ধরল। টান দিতেই সিন্ধুক হাঁ। প্রবল আনন্দে বুলবুলি চিৎকার করে উঠল, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। সিন্ধুক খুলে গেছে। মুহূর্তে গোটা বাড়ি জেগে গেল। সবাই আঁকুপাকু করে দৌড়ে এসেছে। জোড়া জোড়া বিস্ফারিত চোখে দেখছে সিন্ধুকের অভ্যন্তর। ফাঁকা, বেবাক ফাঁকা। টাকা নেই, গয়না নেই, জমি বাড়ির দলিল কিচ্ছু নেই। না, পুরো ফাঁকা নয়। দুতাকের সিন্ধুকের ওপর তাকে একটা কাগজ পড়ে আছে না? শ্যামাকান্ত কাঁপা কাঁপা হাতে কাগজটা বার করলো। চারুহাসিনীর উইলের কপি। ভাঙা ভাঙা স্বরে উইলটা পড়তে শুরু করলো শ্যামাকান্ত। আমি চারুহাসিনী দেবী, সুস্থ শরীরে এবং সজ্ঞানে আমার সমস্ত অস্থাবর সম্পত্তি বর্তমানের শান্তিনীর বৃদ্ধাশ্রমে দান করিলাম। যেসব বৃদ্ধ বৃদ্ধার কেহ নাই, সন্তান সন্ততিরা থাকিয়াও নাই, আমার সঞ্চিত অর্থ ও গহনায় যদি তাহাদের সামান্যতম উপকারও হয়, আমি নিজেকে ধন্য মনে করিব। আমার যাবতীয় স্থাবর সম্পত্তি, জমি বাড়ি ইত্যাদি আমার মৃত্যুর পর সরকারকে গ্রহণ করিতে অনুরোধ করিতেছি। আমার শেষ বাসনা এই বসতবাটিতে যেন একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং আমার জমির ফসল, পুকুরের মাছ অনাথ শিশুরা নিঃশর্তে ভোগ করিতে পারে। শুধু একটি শর্ত, আমার অসহায় অবস্থায় যাহারা আমার দেখাশোনা করিয়াছেন, সেই নীলমাধব, কমলমণি এবং মানদাতাকে আজীবন অনাথ আশ্রমে কর্মচারী হিসাবে বহাল রাখিতে হইবে। আমার কোনো পুত্র কোনোভাবে এই আশ্রমের সহিত সম্পর্ক রাখিতে পারিবে না। ইহাই আমার অভিরুচি। 3 ভাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। বসন্তের মধুর সকালে তাদের চোখ থেকে নেমে এসেছে ঘন আধার। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণের জন্য এখানেই শেষ করলাম গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনতে থাকুন বিনয় বেঙ্গলি স্টোরি।